জুমার নামাজে গিয়েছিলে আজ? হুম, আসলাম একটু আগে। ওহ, তা খাওনি এখনো? ও আচ্ছা, মেনুতে আজকে কি কি আছে? মানে দুপুরে কি কি দিয়ে খাবে? হাঁসের মাংস। খাবি? লাফিয়ে উঠল রোদ। তার যে কত এই প্রিয় হাঁসের মাংস, কিন্তু ঘাটের এই অ্যালার্জি সারা শরীর লাল লাল চাকা চাকা বানিয়ে দেয়। খাবো তো, সব খাবো। আর সারা রাত গা চুলকাবেন। অ্যালার্জি রোগী। খেপে উঠল রোদ। তাকে কিনা এত সহজে অ্যালার্জি রোগী বানিয়ে দিল। যা খাবই না এই হাঁসের বাচ্চার মাংস। রোদকে মুখ ফুলিয়ে আবার বই নিয়ে পাতা উল্টাতে দেখে মুচকি হাসল শিশির। নীরব হাসিতে উঠে গিয়ে পা বাড়ালো রান্নাঘরের দিকে। গরম ভাত, যদিও সেটা নিজের জন্যই রান্না করেছিল সে, তাতে কি, এতে পেট ভরে হয়ে যাবে দুজনের। একটা কাচের প্লেটে পুরো ভাতটা ঢেলে নিল শিশির। সাথে অল্প পরিমাণ হাঁসের মাংসের সাথে একটা ডিম অমলেট করে নিয়ে প্রফুল্লতার সহিত রোমে এসে রোদের পাশে বসতেই হাঁসের মাংসের গন্ধ শুকেই উঠে বসল রোদ। ইস, গরম ভাত দিয়ে তো ধোয়া বের হচ্ছে, এখনও সাথে এই মাংস। জিভে জল চলে আসলো রোদের। এই পানিটাকে গিলে নিয়েই রোদ হা করল। শিশির কিছু গরম ভাতের সাথে কিছু ডিম মিশিয়ে রোদের মুখে ঢুকিয়ে দিতেই বাংলা পাঁচের মতো মুখ ধারণ করল রোদেলা। এটা ঠিক কি ছিল? ওটা কি? আমলেটের সাথে গরম ভাত। স্পেশালি তোমার জন্য। এটা কিন্তু চিটিং। হাঁসের মাংসের লোভ দেখিয়ে এখন শুধু ডিম পোস? আমি খেলবো না। তুমি বাচ্চা না রোদ। হাঁসের মাংসে তোমার বুক দেবে যায়। শ্বাস নিতে পারো না। এরপরে কিসের জন্য আমি তোমাকে এটা দেব? প্লিজ, ওষুধ খাচ্ছি তো এখন। এখন আর সত্যি কোনো অ্যালার্জি সমস্যা নেই আমার, বিশ্বাস করো। না, আমি করি না বিশ্বাস। প্লিজ শিশির, তাহলে তুমিও খাবে না বলো? আচ্ছা খাবো না। নাও, হা করো এখন। দাও না একটা পিস, কিছু হবে না তো? প্লিজ প্লিজ, বলছি না ওষুধ খাচ্ছি আমি। হে মাবুদ, রক্ষা করো আমাকে। দেখি, মুখ খোলো। রোদের জোড়াজুড়িতে হাঁসের মাংসের সাথে ভাত মাখতে বাধ্য হলো শিশির। ডিম পোসের সাথে পুরো গোটা মাংস ভুনাটাই শেষ করলো রোদ। রোদকে এত মন ভরে আনন্দের সাথে খেতে দেখে আর বাধা দিল না শিশির, তবে ভয় পেল অনেকটা। নিজে কি খেলো সেই হুঁশ নেই রোদের। তৃপ্তি মেটাতেই মূর্খ এই মানুষটার কাছে। রোদের পূর্ণতায়, রোদের প্রাপ্তিতেই যেন শিশির নামটা পরিপূর্ণ। ভাত খাবার পর্ব চুকে যেতেই রোদ বিরাট হাই তুলে লুটিয়ে পড়ে শিশিরের বিছানায়। চোখ ফেটে ঘুম আসে তার, সাথে পেটটাও তো বড্ড ভারী ভারী লাগছে। আজকে একটু বেশি খাওয়া হলো নাকি তার? ইস, তাই হয়তো। গত আধা ঘন্টা ধরে রোদের পায়ের কাছে বসে হিসাবের খাতা হাতে হিসাব কষতে কষতে রোদকে দেখে যাচ্ছে শিশির। রোদ কখনো হাই তুলছে, কখনো চোখ বুজে ঘুম দিচ্ছে, তো কখনো বই উল্টাচ্ছে, তো কখনো নিজের ওড়না পেঁচাতে পেঁচাতে কোন সব কল্পনার জগতে হারিয়ে যাচ্ছে। হিসাব কষতে কষতে রোদের এই অস্থিরতা বড্ড ভালো লাগছে শিশিরকে। হিসাবের বইটা বন্ধ করল শিশির। সেটাকে একপাশে রেখে আঁকড়ে ধরল রোদের পাজোড়া। পা দুটো উঁচু করে রোদের পায়ের তালু দুটোতে নিজের মুখ এনে ঠেকালো শিশির। নেশাত্মক কণ্ঠে বলল, তুই এত সুন্দর কেন রোদ? এত সুন্দর আমার সহ্য হবে তো? হেসে দিল রোদ। সে যে অতিমাত্রায় সুন্দর, এটা কি শিশির আজ প্রথম জানল নাকি? রোদের হাসিতে আরও মুগ্ধতা বিরাজ করল। শিশির প্রশ্ন করল। হাসতেছিস কেন এভাবে পাগলি? রোদ উত্তর করল। তোমার বোকা বোকা প্রশ্ন শুনে হাসছি আমি, পাগল। শিশির প্রত্যুত্তরে হাসল শুধু, কিছু বলল না। রোদের পায়ের তালু দুটো আলতো করে নিচে নামিয়ে পেছনে ঘুরল। একটু দূরে দাঁড়িয়ে থাকা ছুরিটা থেকে কি একটা হাতড়ে আবার এনে মুখ ঘুরে রোদের পা জোড়া আঁকড়ে ধরল শিশির। রোদ সে সময় বেখেয়ালে ছিল। শিশির কখন তার পা ধরেছে, কখন ছেড়েছে, এত এদিকে মন দেবার সময় যেন ছিল না তার। শিশির রোদের পায়ে রূপর পায়েলটা পরিয়ে দিতে দিতেই বলে উঠল, হ্যাপি বার্থডে মাই বিউটিফুল সিন্ড্রেলা। কথাটা কানে পৌঁছতেই দেরি নেই, তার আগে কোনো ব্যাঙের মতো লাফিয়ে উঠে বসে পড়ল রোদ। পিটপিট করে তাকিয়ে দেখতে থাকলো তার পা জোড়া, যার একটাতে জলজল করছে একটা রূপোর পায়েল। চোখ বড় বড় করে শিশিরের দিকে তাকাতেই রোদের কোলে মাথা রেখে শুয়ে পড়ল শিশির। রোদের নাকটা টেনে দিয়ে বলল, পছন্দ হয়েছে তোমার? রোদ যে এখনো হতভম্ব। তার মানে শিশির সাহেবের খেয়াল আছে আজ যে তার রোদরানীর জন্মদিন। বাবা, খাটাস মশাই তলে তলে এত রোমান্টিক, আগে জানা ছিল না তো। মুগ্ধ দৃষ্টি ছুড়িয়ে রোদ বলল, শিশির, তুমি জানতে আজ আমার। অফকোর্স। এতে না জানার কি আছে? প্রতিবার হয়তো উইশ করার সময় পেতাম না, কিন্তু গিফট তো তোমার কাছে ঠিকই পৌঁছে দিতাম। লজ্জাসূচক হেসে দিয়ে রোদ শিশিরের মুখের দিকে ঝুঁকে এসে কপালের সাথে কপাল ঠেকিয়ে দিয়ে বলল,
হ্যাঁ, আগেরবার কি পাঠিয়েছিলেন? একটা বারবি ডল। মানে সত্যি তুমি ভাবলে যে আমি এই এত বড় হয়ে বারবি ডল নিয়ে খেলবো? বেকুব একটা। শিশির উঠে সামনের বালিশটায় শুয়ে পড়লে রোদ এসে শিশিরের বুকের কাছে শুয়ে নিতেই শিশির রোদের চুলগুলো ঠিক করতে করতে বলে, আমি কি কিনেছি নাকি? হিয়া বললো বলে না? হ্যাঁ, হিয়া না হয় বাচ্চা, ওর ওসব ভালো লাগতেই পারে। তাই ও বলল, তুমিও তাই আমার জন্য কিনে দিলে। হ্যাঁ, ও এক জিনিস। বলে বলে বারবার লজ্জা দিতে হবে না। বুঝেছি আমি। তুমি যে কি বুঝছো সেটা একমাত্র তুমিই ভালো জানো। রোদকে বুকের মধ্যে উল্টে পাল্টে জড়িয়ে নিয়ে শিশির বলল। হ্যাঁ রে পাগলি, হ্যাঁ সব বুঝছি। রোদ দম ফেলে বলল। আহা, কি ওজন তোমার শিশির! আমার চুল। শিশির হাতের নিচে থাকা রোদের চুলগুলো সরিয়ে দিয়ে উপরে ভাঁজ করল। রোদকে নিজের বুকের ভেতরে জাপটে ধরে বলল। এটুকু ওজন নিতে পারিস না? ওজন নিতে পারিস না? সামলাবি কেমন করে বাকিটা জীবন আমায়? রোদ শিশিরকে আরো শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল, বলল। কেমন করে কি সামলাবো সব দেখতেই পাবে, সময় আসুক। তুমি যে এখন এইভাবে আমার সাথে আছো, এটা বাড়িতে জানলে কি হবে কোনো ধারণা আছে তোমার? বাড়িতে বলতেই বা যাবে কে? হুম, কিছু যদি ভুলভাল করে বসি আমি? লোক তো দেখাচ্ছ সেই পর্যায়ের। হেসে ফেলল রোদ, হেসে দিয়েই বলল। আমি লোভ দেখালেই তোমার লোভ পেতে হবে? অবশ্য তুমি যদি। রোদকে আর বলতে না দিয়ে বুকের ভেতর রোদের মাথাটা শক্ত করে চাপিয়ে ধরল শিশির। রোদের মাথায় চুমু এঁকে বলল। না রোদেলা, আমি তোমাকে কখনো গ্রহণ করলে সেটা হালালভাবে গ্রহণ করব, এইভাবে না। রোদ শিশিরকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল। সত্যি তুমি একটা নিরামিষ শিশির। হেসে দিল শিশির। নিরামিষ? আচ্ছা হোক তাই সই। অনেকটা সময় নীরব থাকার পর শিশির রোদের মাথায় বেলি কাটতে কাটতে বলল। আচ্ছা রোদ, ধরো আজ যদি আমার অনেক টাকা থাকতো, তুমি আমাদের ঘরের জন্য আগে কোন জিনিসটা বানাতে? বুঝলাম না, কি বললে আরেকবার বলো। না, জাস্ট ইম্যাজিন, আমরা এখন একটা সংসারে আছি। সাপোজ ধরো এটাই আমাদের সংসার, এটাই আমাদের থাকার ঘর, এরকমই অগোছালো ছন্ন ছাড়া। ওকে ধরে নিলাম। এরপর? অ্যান্ড দ্য মেন টাইম আমার একটা বিশাল চাকরি হলো বা কোনো সোর্স থেকে আমার অনেক টাকা আসলো, তখন তুমি আমাদের ঘরের জন্য আগে প্রথম তখন তুমি আমাদের ঘরের জন্য আগে কোন জিনিসটা প্রথমে কিনতে? বাহ বাহ, শিশির আহমেদ কোনো আলাদিনের জিনির দেখা পাইছে নাকি হঠাৎ? যে পাগলি, ফাজলাম করিস না তো। আমি সত্যি সত্যি জানতে চাইছি তোর কাছে। ওকে ওকে, বলছি। ফার্স্টে তো হুম, আগে একটা 3 পাল্লার বড় আলমারি বানাতে দিতাম। খাট রেখে আগে আলমারি? হুম, নিচে ঘুমোতে না আমার কোনো সমস্যা নেই, কারণ বেড তো এত বেশি অগোছালো হবে না। কিন্তু তোমার এই যে যেখানে সেখানে কাপড় চোপড়, বিশ্বাস করো খুব রাগ লাগে আমার। তুমি দেখো না আমি কত গোছানো। আমার না জিনিস এদিক সেদিক গেলেই না মাথাটা গরম হয়ে যায়, তুমি জানো না? হুম, এইটুকুনি একটা মাথা, তার আবার গরম হয় কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলো না কেন জানতে চাইলে হঠাৎ এসব? ধুর বোকা, না, কিনতে হবে। এমনি এমনি কার্ড দিয়ে দিব তোমায়? ধুর বোকা না, কিনতে হবে। কিন্তু তুমি এত টাকা কোথায় পাবে? তোকে ভাবতে হবে না। আর কি লাগবে ম্যাডামের? 3টে জিনিস বানাবো আপাতত, পরে আবার টাকা হলে বাকিটা। যদি টাকা হয় তাহলে আলমারির সাথে একটা খাট বানাবে, আর পারলে সোফা বানিয়েও একটা। আমাদের রুমে মানুষজন আসলে বসতে দেবো কোথায় আমরা? হুম, আর আয়না? এটা দিয়ে হয়ে যাবে তো। মুখ দেখা নিয়ে তো কথা নাকি? বাসের সিটে পাশাপাশি বসে আছে উজান হিয়া। সূর্য এই কিছুক্ষণ আগে ডুব দিয়েছে। অন্ধকার নামছে নিভু নিভু, সাথে একটা গরম বাতাস। আর এই ক্লান্ত শরীর মন তো চাইছে পাশের মানুষটার যাওয়া কারটায় মাথাটা হেলে দিক হিয়া, কিন্তু ঝগড়া চলছে তো, হেরে গেলে চলবে না। উজান তাও বড্ড বেহায়াপানা করছে আজ। কি দরকার ছিল ফেরার সময় ওই রিমা কিমার জন্য এক্সট্রা দরদ দেখানোর? হিয়া জ্বলবে নাই বা কেন, মেয়ে মানুষ, রাগ তো লাগবেই। উজান একটু এদিক সেদিক দেখিয়ে নিল ভালো করে। স্যাররা সব নিজেদের জায়গায় বসে আছে তো ঠিক মতো? হ্যাঁ আছে। ওদিকে আসার সময় লতাদের যে গান বাজনার ঢেউ উঠছিল তা যেন ফেরার পথে ক্লান্তির চাপে পড়ে বিলীন হয়ে পড়ল। এদিকে এপাশের সিটে গা এড়িয়ে ঘুমে বিভোর নীরব স্যার। এইটাই সুযোগ। সবাইকে নিজ নিজ জায়গায় শান্ত হয়ে বসে থাকতে দেখে উজান হিয়ার দিকে চেপে আসলো। লম্বা পাজোড়া সামনে ঠেকিয়ে দিয়ে পকেটে হাত দিয়ে ফোন বের করে ছাড়লো গান।
তোমার জন্য নীলচে তারায় একটুখানি আলো। সাথে নিজেও গুনগুন করতে করতে এক হাত হিয়ার পেছনে দিয়ে কোমর জড়িয়ে একটানে হিয়াকে নিজের কাছে এনে গা ঘেঁষে দিল। কঠিন দৃষ্টি ছুঁড়ে উজানের দিকে ভ্রুকুচকে তাকালো হিয়া, ফিসফিস করে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমি কিন্তু এখনো আপনার উপর রেগে আছি। হ্যাঁ, ধরতে মন চাইলে ওই রিমা কিমার কোমর গিয়ে ধরুন না। অনেক তুলতুলে ওনার কোমর, যান যান গিয়ে ধরুন। উজান শয়তানি হাসি টেনে বলল। সপাটে উজানের কলার চেপে ধরল হিয়া, চোখ বড় করে পাকিয়ে বলল, হ্যাঁ যান। এরপর আপনাকে আর আপনার ওই সাধের রিমাকে যদি আমি এই চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে না ফেলেছি, তো আমার নামও হিয়ানা। মুস্কি হাসল ওজান। ভেঙচি এঁটে অন্যপাশে মুখ ফেরালো হিয়া। রাগান্বিত হিয়ার গালে গাল ঘষিয়ে ফুদিতে শুরু করলো ওজান। বিরক্ত হয়ে গিয়ে হিয়া বলল, আপনার দাড়িগুলো লাগে তো, ইস কি বিশ্রী কাটার মতো। হিয়ার গালের সাথে আরো জোরে গাল ঘষতে শুরু করলো ওজান। মনে তো হচ্ছে যেন আজ হিয়ার এই তুলতুলে গালে দাড়ির আঘাতে ছোট বড় অনেক গর্ত হয়ে যাবে। পেছন থেকে লতার একটু উঁচু আওয়াজ আসতেই হক চুকিয়ে স্বাভাবিক হয়ে বসলো দুজন। না, এদিকে লতার কাজ নেই, সে তো পেছনে মিহুকে ডাকছে। আপনি বোঝেন না, কিন্তু আমি বুঝি। রিমা ম্যাডাম আপনাকে অনেক পছন্দ করে, আর আপনি যে আমার দিকে এক্সট্রা করে কেয়ার নেন, এটা উনি সহ্য করতে পারেন না। তোমাকে বলেছে সে উনি এসব? বলতে হয় না, আমি একটা মেয়ে মানুষ, সব বুঝতে পারি। উনি কোচিংয়েও আমার সাথে কেমন একটা করে, আমি ভালো করলেও একটা না একটা খুঁত ধরে আমাকে বকাঝকা করে। কেন, আমি কি ওনার শত্রু? রিমা তোমাকে কেন এমনি এমনি বকতে যাবে? নিশ্চয়ই কোনো বদমাইশি করো, পড়া দাও না ঠিক মতো। আমি আপনাকে বলছি, আমি তারপরেও ঠিক আছে, করতে হবে না আমার কথা বিশ্বাস। আপনি রিমা আপুর কথাই বিশ্বাস করুন। আমি কে? অভিমানে আরেকটা কথাও বাড়ালো না হিয়া। চুপচাপ শক্ত হয়ে জানালার দিকে হাত রেখে মাথা রাখলো। চোখ বুজে রইল অনেকক্ষণ। সাথে সেই চোখ দিয়ে গড়িয়ে পড়া টপ টপ চোখের পানি লুকোনো গেল না ওজানের থেকে। ওজান হিয়ার মাথায় হাত রাখতেই এক ঝটকাতে সেই হাত সরিয়ে দিল হিয়া। দুহাতে মুখ ঢেকে চোখ বন্ধ করেই ঘুমিয়ে পড়ল চলন্ত গাড়ির স্রোতের টানে। আর ঘুমোতে গিয়ে অজান্তে ঢুলে পড়ল ওজানের কোলে। নিষ্পাপ হিয়াকে সুন্দর মতো কোলে শুইয়ে দিল ওজান। কিন্তু হিয়ার খোলা চুলগুলো যে মেয়েটাকে ঘুমোতে দিতে বড্ড যন্ত্রণা দিচ্ছে। লতাকে উঁচু কণ্ঠে ডাক দিতেই উঠে দাঁড়িয়ে এদিকে ঝুঁকল লতা। উজান বলে কারো ব্যাগে কোনো রাবার ব্যান্ড বা কাঁকড়া থাকলে একটা দিতে। লতা মেহুর ব্যাগ থেকে একটা কাঁকড়া এনে দিল উজানের হাতে। উজান লতাকে এখন বসতে বলে লতা বসে যেতেই হিয়ার মাথার সব চুলগুলো পেঁচিয়ে একটা উপরে খোপা করল উজান। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ফাগলি একটা, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ঘুমন্ত হিয়াকে আলতো সুরে ডাকতেই কেঁপে গিয়ে উঠে বসলো হিয়া। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করলো কোথায় কি করে ঘুমিয়েছিল সে এতক্ষণ। বুঝে আসতেই লজ্জা পেয়ে করুণ সুরে বলল, আমরা কি এসে গিয়েছি বাড়িতে? ওজান হিয়ার এলোমেলো চুলগুলো দু হাতে সুন্দর করে ঠিক করে গুছিয়ে দিয়ে বলল। আর একটু নেমে যাবো এক্ষুনি। হিয়া মাথা নামিয়ে তার সব কিছু গুছিয়ে নিয়ে আবার মাথা রাখলো ওঝানের কাঁধে। ঘুমটা ভালো হয়নি যে তার উপর বমির একটা হালকা আভাস আসছে। এখন গাড়ি থেকে নামতে পারলেই যেন শান্তি। ওঝান হিয়ার বা হাতটা তার ডান হাতের ভাঁজে ভরে নিয়ে সেটাকে উপরে উঠিয়ে একটা চুমুক খেলো। চোখ ঘুরে উজানের গায়ের সাথে আরও লেপ্টে বসলো হিয়া। দুজনে মাথা ঠুকিয়ে দিয়ে একটা তপ্ত শ্বাস ফেললো। সারাদিনের ক্লান্তিকে এটা যেন একটা অনেক বড় প্রশান্তি। স্যারদের সামনে কেউ কখনো স্যারের মাথার চুল এইভাবে ধরে টানাটানি করে? সরি, কি বা করতাম বলুন, খুব রাগ লাগছিল আমার। কত কিছু করার পর গিয়ে ভাইয়া ফোনটা কিনে দিয়েছিল, এখন আমি কি করে? আপনি কেন ভাঙলেন আমার ফোনটা? তো তুমি কোন সাহসে অন্য ছেলের সাথে ছবি তোলো, আর সেটা আবার আমাকে পাঠাও? মানে ফাজলামো পেয়েছো সব, তাই না? তো আপনি কি জেলাস হন তাতে? জেলাস হব না? উজান বা হাত বাঁকিয়ে হিয়ার গাল ধরে হিয়ার মুখটাকে আরও নিজের মুখের সামনে এনে দিয়ে বলল, তুমি শুধু আমার হিয়া, শুধু এই উজানের। তোমার সাহস হয় কি করে অন্য ছেলেকে আমার নজরে দেখার? ফাজিল একটা, মনে তো হচ্ছিল খুন করে ফেলি তোমাকে। হিয়া একটা ভেঙচি কেটে দিয়ে গাল থেকে উজানের হাত সরিয়ে দিয়ে গড় করে বলতে লাগলো, হ্যাঁ, ওসব তো মুখেই বলেন, ওই জন্য তো আপনি ওই রিমা আপুর জন্য এক্সট্রা দরদ দেখান। তখনও বললাম যে আমি বলছি, আপু আমাকে হুটহাট বকা দেয়, রাগ করে আমার।
তারপরেও আপনি আমাকে বিলিভ না করে কি করলেন? জানেন আমি কত কষ্ট পাইছি? আজকে খুব কষ্ট দিয়েছেন আপনি আমায়। না তো আমাকে সময় দিয়েছেন, না তো একটু ভালো করে কথা বলেছেন। হ্যাঁ মানছি সররত ছিল, তাই বলে আমাকে ইগনোর করবেন? সব ওই রিমা কিমার জন্য। জানি তো আমি 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 কি কি আর বলতে পারল না হিয়া। তার আগেই হিয়ার ছটফট চঞ্চল ঠোঁট জোড়াতে একটা বাইট বসিয়ে দিল ওজান। স্ট্যাচুর মতো থমকে গেল হিয়া। কি হলো কেসটা? ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইল না? হিয়াকে ক্লাসরুমের ভেতরে আসতে দেখেই লতাদের গ্যাং লতা সেই উঁচু স্বরে গানটা গাইতে শুরু করলো। হিয়া চোখ পাকিয়ে লতাকে একটা ভেঙচি এঁটে দিয়ে নিজের ব্যাগটা টেবিলের ঠাস করে ছুঁড়ে দিয়ে বসলো। লতারা আবার সুর তুলে গান চালু করতেই হিয়া রেগে গিয়ে বলল, একটু চুপ করবি কি লতা? লতা হিয়া কোমরে কাতুকুতু দিতে দিতে বলল, কেন গো, আমাদের নামিশ ওজন স্যার নাকি কাল আপনাকে একটা কোমরের বিছা কিনে দিয়েছে শুনলাম। হ্যাঁ দিয়েছি, তোর সমস্যা? রাগ তুলিস না। এমনিতেই নিতে আসতে বলে 10 মিনিট আমাকে এই কড়া রোদে দাঁড়িয়ে রাখলো, আর শেষে গিয়ে বলল আসতে পারছি না। ভাইয়া আটকে দিয়েছে, ভিতর ডিম একটা। ও, তা বিছা কিনলে দেখালেও না, ফালতু। দেখিস অনুষ্ঠানে যখন পরবো তখন মন খুলে দেখিস। তা কি গানে নাচবে ঠিক করেছিস কিছু? বাঙালি শাড়ি পরবো কিন্তু সবাই এবার। আর নাচ, ওপর লেভেল থেকে অর্ডার আসছে না, বড় হচ্ছি এখন নাকি বেশি নাচানাচি করে উশৃঙ্খলতার পরিচয় দেওয়া যাবে না। ওপর লেভেলের অর্ডার বলতে ওজন স্যার? আর আবার কি? কথাটা ঝাড়ি দিয়ে বলল হিয়া। ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল লতা। বোঝা গেল হিয়া আজ খুব ক্ষেপে আছে। এই মেয়েকে আজ না ঘাটানোই ভালো। এদিকে মেহু হতাশার সুর টেনে বলল, দেখতে দেখতে সময়গুলো কত দূর পেরিয়ে গেল না রে। আর কখনো এই কোচিংয়ে এভাবে ক্লাস করতে আসবো না। কেমন জানি একটা ফিল হচ্ছে জানিস। তাও তো অনেক দিন আছে এখনো, 4-5 মাসের মতো। শুনলাম তো টেস্টের পরেও নাকি পরীক্ষার আগে অবধি ক্লাস চলবে। তবুও বার কতদিন থাকবো? একটা কাজ করলে কেমন হয়, আমরা সবাই মিলে টাকা তুলে স্যারদের কিছু গিফট করে দিই যাওয়ার আগে। স্যার ম্যাডাম এরা তো সবাই একদম নিজেদের মানুষ ছিল, বল কত পুরনো স্মৃতি আমাদের এখানে। সেই ক্লাস 7 থেকে পড়ছি সবাই। হিয়া একরাশ আবেগ নিয়ে বলল, আইডিয়াটা কিন্তু সুন্দর। একটা ছোট্ট গেট টুগেদার হবে সবার সাথে ওই দিন। মেহু কিছু বলতেই সায়রা ম্যাম খাতা হাতে রুমে ঢুকে পড়লেন। আর কোনো গল্প তো হলোই না, উল্টো সায়রা ম্যাম দিয়ে দিলেন অনাকাঙ্ক্ষিত এক পরীক্ষা। কি আর করার, দাও এখন এই পরীক্ষা নামক অত্যাচার। পরপর 3টে ক্লাস শেষে ক্লান্তিকর শরীর নিয়ে লতাকে নিয়ে নিচে নামছিল হিয়া। সেই সময় বাহির থেকে কারো উঁচু কণ্ঠ কানে পৌঁছতেই একটু থেমে গেল হিয়া। এটা ওজান স্যারের কণ্ঠটা? হ্যাঁ তো, কিন্তু উনি এভাবে কার সাথে কথা বলছে? কার কি হয়েছে? দ্রুত পায়ে বাহিরে আসলো হিয়া, আর এসে দেখলো ওজান ফোনে কার সাথে জানি কথা বলছে। ভয়ের কিচ্ছু নেই, আমি আসছি। বাড়িতে খবর দেওয়া হয়েছে, সবাই আসছে। ওজান ফোন রাখতেই হিয়া ওজানের সামনে এসে দাঁড়িয়ে গিয়ে বলল, কার কি হয়েছে? আপনি কোথায় যাচ্ছেন এখন? আপনাকে এত চিন্তিত লাগছে কেন আজ? রোদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়া, পেটের কাছে ইনজুরি হয়েছে অনেক, ব্লাড লাগছে ইমিডিয়েটলি, অনেক রক্ত বেরিয়েছে। রোদের কথা শুনতেই বুকটা ভরে আসলো হিয়ার। কি হয়েছে তার রোদাপুর? এত রক্ত বেরিয়েছে? উজানের থেকেও বেশি অস্থির হয়ে পড়ল হিয়া। আর একটু হলে বুঝি কেঁদেই ফেলে মেয়েটা। আমি দিব রক্ত। আপুর কি গ্রুপ, পজিটিভ না নেগেটিভ? আমারও পজিটিভ। পজিটিভ হলে আমি দিতে পারবো। রোদের বি নেগেটিভ রক্ত ইয়া, আর তোমাকে এত ভাবতে হবে না। ওদিকে শুনলাম শিশির রক্ত দিচ্ছে। ভাইয়া দিচ্ছে ব্লাড? হ্যাঁ ভাইয়ার তো নেগেটিভ। তাহলে তো সমস্যা নেই কোনো আর। না, কিন্তু পরে যদি আরো লাগে তার জন্য ভাবছি। আচ্ছা ভাইয়া আগে দিয়ে নিক, এর মধ্যে আমরা ম্যানেজ করে রাখি আরো। হুম। এখন আমরা রোদাপুর কাছে যাই। আমাকেও সাথে নিয়ে যান না প্লিজ। আচ্ছা আসো, ওঠো বাইকে। ক্লিনিকের বেডে ঘুমিয়ে আছে রোদেলা। ক্যাম্পাস থেকে ফেরার পথে ভার্সিটির মুখে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয় তার। পেটের কাছে কেটে গিয়ে কয়েকটা সিঁড়ি পড়েছে। রক্ত দেওয়া সেই প্রথমেই শেষ। এক ব্যাগ ফ্রেশ রক্ত লাগতো, যেটা সেই মুহূর্তে শিশির বিনা দ্বিধায় দিয়ে দিয়েছে।
অপারেশনের প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। ডাক্তার রোদকে কড়া ডোজের ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। উজান অবশ্য এই খবরটা একদম দেরিতে আর শেষে গিয়ে পায়। রোদের কেবিনে এই মুহূর্তে উপস্থিত আছে রোদের মা, সাথে উজানের মা। তাদের সামনে থাকতে অনেক সংকোচী বোধ হচ্ছিল শিশিরের। ভাগ্যিস তাসফিয়া সহ রাকিব ছিল এতক্ষণ এখানে, কিন্তু তারা চলে যেতেই একা হয়ে পড়ল শিশির। এদিকে রোদকে ছেড়ে চলে আসতেও কষ্ট হচ্ছিল তার। উজানও তো এখনো আসলো না, কখন কিসের দরকার পড়ে। এরা দুজন মহিলা মানুষ কি থেকে কি করবে। রোদের যদি কোনো সমস্যা হয়, অস্থির শিশির পায়চারি করছে কেবিনের বাহিরে। রোদের মা বা উজানের মা তাকে নিয়ে কী ভাবছে এই বিষয়টা তাকে ভাবাচ্ছে না, বরং রোদের কখন ঘুম ভাঙবে, কখন তার রোদ তার বিশাল চোখের ঘন পাপড়ি যুগল পিটপিট করে তার দিকে তাকিয়ে কিছু বলবে, তাই যেন মুখ্য এখন তার কাছে। কিছু সময় বাদে একটা নার্স এসে বলল, এই কিছু মেডিসিন ডক্টর নিচ থেকে নিয়ে আসতে বলল। পেশেন্টের ঘুম ভাঙলেই তার স্লাইনের সাথে ইনজেক্ট করতে হবে। বিলম্ব করল না শিশির, স্লিপ হাতে নেমে পড়ল রিসেপশনের ওষুধ কাউন্টারে। বলে দেওয়া ওষুধগুলো নিয়ে কেবিনের দিকে আসলেই একটা জায়গায় থেমে গেল শিশির। রোদের মা আর উজানের মার কিছু কথা কানে পৌঁছালো, তার যেগুলো হজম করে মেনে নেওয়া ছিল সত্যি অনেকটা যন্ত্রণার। আমি তো তোমাকে বলেছি মেহরিন শিশির টাকা নিবে না। অহেতুক কি দরকার আছে টাকা দেবার? তুমি বোঝো না বড় ভাবি, রক্ত দিয়েছে, বিনিময়ে টাকা তো চাইবে, স্বাভাবিক। তোমাকে কি এসে বলেছে যে ওর টাকা চাই? বলতে হয় না ভাবি, বোঝা যায়। দেখলে না, রোদের তো আরো দুজন বন্ধু ছিল সাথে, ওরা চলে গেল। তা এ আবার কিসের জন্য আছে? নিশ্চয়ই টাকার জন্য। হ্যাঁ ঠিক আছে, তাই বলে এভাবে? আর অনেক ওষুধপত্র তো কিনলো, সেগুলো তো টাকা চাইতে পারছে না। বুঝি তো ভাবি আমি, তুমি বরং এই 5,000 টাকাটা হাতে ধরিয়ে দিয়ে বলো কিছু কিনে খেয়ে নিতে। এতিম বাচ্চা ওরা, আমরা যদি সাহায্য না করি চলবে? কত টাকাই বা রোজগার করে ওই মামা চাচার দোকান হতে। আর কিছু কানে ঢোকাতে পারল না শিশির। রোদের মার কথাগুলো পুরো শরীরকে নাড়িয়ে দিল যেন। শিশির কিনা রক্তের বদলে টাকা নিতে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এই কথাটা উনি মনে আনলো কী করে? একটা বড় শ্বাস টেনে রোদের কেবিনে গিয়ে দাঁড়ালো শিশির। দেখলো কেবিন পুরো ফাঁকা আছে। ওষুধ ভর্তি পলি ব্যাগটা রোদের মাথার সাইডে রেখে রোদের দিকে আলতো করে ঝুঁকে আসলো শিশির। রোদের মায়ামাখা মুখটার দিকে তাকাতেই চোখ ভরে আসলো তার। ঘুমন্ত পড়েই যেন একটা তার রোদ রানী। চোখ গড়িয়ে এক ফোঁটা নোনা জল এসে পড়ল রোদের মুখে। সেই নোনা জল পড়া মুখের উপর তপ্ত একটা শ্বাস ফেলল শিশির। রোদের মাথায় হাত বুলিয়ে রোদের কপালে একটা ছোট্ট স্নেহের পরশ এঁকে নিজ মনে বলল, তোকে রক্ত দিয়েছি টাকার বিনিময়ে না রোদেলা, দিয়েছি তো নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে। কেবিন থেকে বেরিয়ে সোজা নিচে নেমে আসলো শিশির। চোখটা মুছে গেটের বাইরে পা রাখতেই হিয়াসহ উজান এসে দাঁড়ালো তার সামনে। তুই চলে যাচ্ছিস শিশির? হ্যাঁ, অনেকক্ষণ হলো। আর ওদিকে দোকান ওভাবে ফেলে রেখে আসছি। ওহ, উপরে কে আছে এখন? সিয়াম আসেনি এখনো? না, তবে তোর মা আর চাচি আছে। আচ্ছা, এমনি ডাক্তার আর কি বললো? আর কোনো ভয়ের কিছু নেই তো? না, তবে সেলে যাতে কোনো রকম ইনফেকশন না হয় সেদিকে খুব ভালো করে লক্ষ্য দিতে বলেছে। তুই তো যাচ্ছিস, একটু পর ডাক্তার আবার ভিজিটে আসবে, তখনও আরেকবার কথা বলে নিস। আচ্ছা ঠিক আছে, তা তুই এখনই চলে যাবি? আর কিছুক্ষণ থাক। না রে, জরুরি না হলে তো থাকতামই। আয় হিয়া। হিয়া চোখ পাকিয়ে বলল, কোথায় যাব আমি আবার? আমি তো রোদ আপুকে দেখবো বলে এসেছি। তুই যা, স্যার এখন আমাকে পরে বাড়িতে দিয়ে আসবে। না, তুমি চলো আমার সাথে। আশ্চর্য তো, আমি তোর সাথে এখন দোকানে গিয়ে কি করব? রোদ আপুকে দেখবো কে? রোদ এখন ঘুমাচ্ছে হিয়া, উঠলে আসবো। এখন আমরা না, আমি এক্ষুনি আপুকে দেখবো, মানে এক্ষুনি দেখবো। স্যার আপনি কিছু বলেন না ভাইয়াকে। হিয়া, কথা শোন আমার। ওপরে রোদের বাড়ির লোক আছে, তোর আর গিয়ে বিরক্ত করার কোনো দরকার নেই। আমি বিরক্ত কি করলাম আবার? আমি তো শুধু রোদ আপুকে। তুই আমার মুখের উপর তর্ক করছিস হিয়া। আরে আমি তো। আর কিছু বলার আগেই চোখ বড় করে তাকালো শিশির। ভয়ে চুপসে গেল হিয়া। এদিকে রোদ আপুকে দেখার জন্য মনটা ছিঁড়ে আসছিল তার। উল্টো দিকে ভাইয়ের এই রক্তবর্ণ লাল লাল চোখ। দমে গিয়ে ভাইয়ের হ্যাঁতে হ্যাঁ করতে হলো হিয়াকে। হিয়াকে মন ছোট করতে দেখে উজান ফিস ফিস করে বলল,
যাও বাড়ি। রোদ উঠলে এখন আমি ভিডিও কলে কথা বলে দেবো। মৃদু হাসল হিয়া। কোথায় সামনাসামনি দেখা আর কোথায় ভিডিও কলে। মন খারাপ করে শিশিরের সাথে বাড়িতে আসলো হিয়া। মুখ ফুলিয়ে একটা কথাও বলল না আর শিশিরের সাথে। খুব তো বলল দোকানে নাকি জরুরি কাজ, তাই জন্য চলে আসি। তা দোকান না গিয়ে বাড়িতে কি তার রাত তখন 10টার কিছু পর। ঘুম ভেঙেছে রোদের। ভাইয়ের সাথে হালকা পাতলা কথাও বলেছে। এখন ব্যথা আছে অনেকটা, কিন্তু সহ্য তো করতেই হবে, কি আর করার। ভাই শিশির আসেনি না আমায় দেখতে? থুর ভাগলি, শিশিরই তো তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে আজ। আমার রক্ত শিশির দিয়েছে? হুম। তা থাকতো আমার জন্য কিছুক্ষণ, আমি একটু দেখতাম ওকে। উজান রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছিল তো অনেকক্ষণ, তুই তো ঘুমিয়েছিলি। আর দোকানে তো জানিস ওকে ছাড়া হয় না, জরুরি দেখিয়ে গেল। ও, কিন্তু আবার রক্ত দিয়ে দোকান করার কি দরকার ছিল? দেখবি এই আমার পেছনে দৌড়াতে গিয়ে দুপুরে খাবারটাই খায়নি আজ। হুম। আচ্ছা, তুই এখন কথা বলতে পারবি একটু? হিয়া সেই সন্ধে থেকে মাথা খারাপ করে দিচ্ছে তোকে দেখার জন্য। আমি ভিডিও কল দিচ্ছি, একটু কথা বল। তা ওকে নিয়ে আসছি সাথে করে, আমার সাথেই থাকতো। না, রাত হয়েছে না, তাই নিয়ে আসলাম না। দেখি ধরে কথা বলে আমাকে দিস। উজান ভিডিও কল দিতেই বিছানা থেকে লাফিয়ে উঠল হিয়া। এতক্ষণ ধরে এই কলটার জন্যই তো ছটফট করছিল সে। রোদ কেমন আছে জিজ্ঞেস করার আগেই শিশিরের নামে অর্ধেক বিচার দেয়া শেষ তার। কি করে তার ভাই তাকে তার প্রিয় রোদাপুর কাছে পাঠাতে বাধা দিয়েছে থেকে শুরু করে রাজ্যের নানা গল্প। এদিকে হিয়ার এই ননস্টপ কথায় বিরক্ত হয়ে গেল উজান। একটা মানুষ ময়না পাখির মতো অবিরাম কি করে এত কথা বলতে পারে? হাউ। রোদের হাত থেকে ফোন কেড়ে নিয়ে হিয়ার দিকে তাকাতেই ভ্রু কুঁচকে আসলো উজানের। হিয়া ওনা ছাড়া এভাবে এক বিভৎস ঝাড়ি দিয়ে উজান বলল, গায়ে ওনা কোথায় তোমার হিয়া? চোখ বড় করে নিজের দিকে তাকিয়ে উঠল হিয়া। এই রে, সত্যিই তো, গায়ে ওনা কোথায় তার? আর সে কিনা এভাবে। আমতা আমতা করে হিয়া বলে উঠল, আসলে আপনি হুট করে ফোন দিয়েছিলেন না, আর আমি তো অনেকক্ষণ ধরে এই কলটা জন্য অপেক্ষা করছিলাম, তাই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে। গলাটা আরো গম্ভীর করে উজান বলল, হ্যাঁ, এভাবেই থাকো এখন। শিশির আসুক, চাচ্ছু আসুক, ভালো লাগবে তো তখন। রাগে ফোন রেখে ওনা নিয়ে এসে মাথা গা ঢেকে বসলো হিয়া। রাগ ছেড়ে বলল, হয়েছে শান্তি এখন? মৃদু হাসলো ওজান। হিয়া কিছু বলতে যাবে অমনি শিশির এসে হিয়ার ফোন কেড়ে নিতে আ করে চিৎকার করেও করতে পারল না হিয়া। এখনো ভাইয়ের চোখ বড় বড় তার। কাঁদো কাঁদো মুখ করে হিয়া বলল, তুই এত খারাপ কেন ভাই? দেখতেছিলি আমি রোদ আপুর সাথে কথা বলতেছিলাম, সহ্য হচ্ছিল না না তোর? হ্যাঁ, না, হচ্ছিল না। মেয়েটা অসুস্থ, তারপরও কোন সেন্স ওকে দিয়ে তুই এত কথা বলাচ্ছিস? আর একটা কথা আমি বলছি না, ইদানিং উজানের সাথে কি এত তোর? ওকে বিরক্ত করিস কেন এত? ও তো তোর মতো না, অনেক পড়াশোনা করে, অনেক ব্যস্ত থাকতে হয় তাকে। আরে আমি কখন সাদা বিলাইকে বিবি বিবি মানে উজান ভাইয়াকে বিরক্ত করলাম? তুই যে কি করিস সব জানা আছে আমার। সারাদিন একে একে সবাইকে বিরক্ত করে ছাড়ে, ফাজিল একটা। আরে আমি কি ফাজলামো করলাম? আমি তো শুধু। আর কথা বাড়াতে পারল না হিয়া। ভাই যে ক্ষেপে আছে এখন আর তর্ক না করাই যুক্তিযুক্ত। আজ 2 সপ্তাহ পর এই মাঝরাতে রাত্রি 12টার সময় উজানের বায়না মেটাতে মিথ্যে বলে সদর দরজার বাহিরে আসতে হলো হিয়াকে। মাথার কাপড়টা ঠিক করে দিয়ে মুখ ঢেকে এদিক সেদিক তাকিয়ে উজানের কাছে আসতেই রাগ ছুঁল হিয়া। মাঝরাতে এটা কোন ধরনের বায়না শুনি? আপনি তো নিজে ভাইয়ার হাতে খুন হবে, সাথে আমাকেও ফাঁসিয়ে দিয়ে যাবেন। সরি, কি বলে বের হলে? শিশির আসবে না তো আবার এইদিকে? জানি না, আর বললাম যে কোচিংয়ের নোটস ফেলে রেখে আসছি, ওটা দিতে আসছে স্যার। কাল কলেজে পরীক্ষা আছে। ছি হিয়া, এত মিথ্যে বলো নিজের ভাইকে তুমি। একটা ইবাদতও তোমার কবুল হবে না দেখো। তবে রে, আমার কথা আমাকে ঘুরিয়ে দিচ্ছেন? আমি মিথ্যা কার জন্য বলছি? আপনার জন্য বলছি, আপনার এই রাত দুপুরের আবদার মেটাতে বলছি। আর আপনাকে দেখুন। আচ্ছা আচ্ছা, থামো এখন একটু। দেখি ওদিকে ঘোরো তো একটু। কেন, মুখ দেখে মন ভরেনি যে পেছন দেখতে চাইছেন? ভ্রুকুসকে হিয়াকে পেছনে দাঁড় করিয়ে মাথার ওড়নাটা একটানে খুলে ফেল উজান। এই মেয়েটা এত কেন পক পক করে? বলছি চুপ করে দাঁড়িয়ে থাকতে, তারপরও শুনছে না। স্টুপিড একটা। কি হলো? আর কতক্ষণ দরজার দিকে মুখ করে তাকিয়ে থাকবো? জলদি করুন না, কি করবেন?
উজান হাত বাড়িয়ে হিয়ার গলায় একটা সুন্দর পেন্ডেন্ট পরিয়ে দিতেই থমকে গেল হিয়া। এটা কি সুন্দর তো, কি সুন্দর জলজল করছে। মুখ ঘুরে তাকালো হিয়া, এক ফালি হাসি টেনে বলল। এটা কিসের জন্য? উজান হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। শুভ জন্মদিন হিয়া। স্যার আপনি হুম আপনি এই রাতে আমাকে উইশ করতে? পছন্দ হয়েছে এটা? হ্যাঁ, কিন্তু আমি এটা নিলে ভাইয়া অনেক রাগ করবে। আমি এটা কি করে নিব বলুন? কিচ্ছু বলবে না শিশির, ওকে দেখানোরই বা কি দরকার। আর যদি দেখেও ফেলে বলে দিবা আমি দিয়েছি, দেখবা কিচ্ছু বলবে না। রাগ হয় না ভাইয়া, রাগ হয় ইদানিং খুব। আপনি উইশ করেছেন, এটাই এনাফ আমার জন্য। কিন্তু এসব হিয়া আর কিছু বলতে যাবে অমনি শিশির এসে উপস্থিত তাদের সামনে। শিশিরের উপস্থিতি টের পেতেই যত দ্রুত সম্ভব নিরাপদ দূরত্ব বজায় নিল হিয়া আর উজান। শিশির প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে উজানের সামনে এসে দাঁড়াতেই উজান হিয়ার হাতে একটা বক্সের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল। এটা তোমার জন্য, রোদ পাঠালো। কি এটা? তোমার জন্মদিন দেখে কেক বানিয়েছিল, আমাকে বললো তোমাকে গিয়ে দিয়ে আসতে। তাই আর এই যে তোমার নোটস। তুই তো রোদের জিদ জানিসই, মানা করলে ও শুনে। তাই বলে এই অবস্থায়? আরে ও এখন অনেকটা সুস্থ আছে, হাঁটাচলা করছে, তুই এত ভাবিস না। শিশিরের রাগ উঠলেও চুপ করে সেটা নিজের মধ্যেই ডেবে দিল সে। উজান বলল। যাবি নাকি চা খেতে মোড়ের দোকানে? খোলা আছে এখনো দেখলাম। শিশির সম্মতি দিয়ে বলল। ঠিক আছে, দাঁড়া, আমি ফোনটা নিয়ে আসি। এই বলে হিয়াকে নিয়ে ভেতরে আসতে হিয়া শিশিরের হাতে সব ধরিয়ে দিয়ে বলল। কি এটা? ভাই 1 মিনিট, তুই গিয়ে ফোনটা নিয়ে আয়, আমি আসছি। এক দৌড়ে উজানের দিকে তেড়ে এসে এপাশ ওপাশ উপর নিচ তাকালো হিয়া। না, আশেপাশে কারো জানালা খোলা নেই। এক হাতে উজানের বাহু টেনে আঁকড়ে হাত রাখলো উজানের ডান গালে, আর শক্তপোক্ত হাতে উজানের বাঁ গালে একটা ইয়া বড় চুমু এঁকে দিয়ে বলল। আজ 2-4 দিন হলো উজানের ফ্যামিলির সবাই ঢাকাতে গিয়েছিল ওদের এক কাজিনের বিয়ে খেতে। বিয়ে খেয়ে সবাই ফিরে আসলেও উজানকে ঢাকাতে থেকে যেতে হয় তার বাবার কিছু বিজনেস রিলেটেড কাজের জন্য, যার ফলস্বরূপ কিছুদিন যাবৎ হিয়ার সাথে তার না আছে চোখের দেখা, না আছে রাত বিরেতে চলা ফোন আলাপ। উজান তো চেয়েছিল বিয়েটা খেয়েই ওই রাতে রওনা দিয়ে ফিরে আসুক সে আর হিয়া পিচ্ছির কাছে, কিন্তু ওই যে পরিবারের বড় ছেলে, তাকে উপস্থিত থাকতেই হবে। আর তো আছেই সাথে তার বাবার কড়া হুকুম। সকাল সকাল রোদের কাছে পড়তে এসেই আটকে পড়েছে হিয়া। পড়া শেষে সবাইকে বিদায় দিয়ে হিয়াকে নিজের কাছে নিয়ে এসে বসিয়ে বসিয়ে হিয়াকে দিয়ে মেহেদি পরিয়ে নিচ্ছে রোদ। রোদ তো এই রান্নাবান্না ঘরের যাবতীয় সব কাজ অনেক সুন্দরভাবেই সুনিপুণ হাতে করতে পারে, কিন্তু এই মেহেদি দেয়াটা আর কোনোভাবেই হয়ে ওঠে না তার। আর উল্টো দিকে আর কিছু পারুক আর না পারুক, মেহেদি পরিয়ে দিতে হিয়ার জুড়ি মেলা ভার। যাত্রাতে লতা, মেহু সহ এলাকার অনেকেই আসে হিয়াকে দিয়ে মেহেদি পরিয়ে নিতে। সেদিন যেন সবার আনাগোনাতে ঈদের আগেই ঈদ শুরু হয়ে যায় বাড়িতে। উজান স্যার আর কবে ফিরবে রোদ আপু? 2 দিন তো হয়েই আসলো। খুব দেখতে ইচ্ছে করছে বুঝি ভাইকে? তা না, আসলে কি বলতো, ওনার সাথে তো রোজ কিছু না কিছু কারণে 2 মিনিটের জন্য হলেও আমার দেখা হয়। কথা না হোক, কিন্তু ওই চোখের দেখাটাই তো অনেক, বলো। তাই জন্য 2 দিন থেকে কি রকম ফাঁকা ফাঁকা লাগছে কিছুটা। তো কথা বলে নি ফোনে কিছুক্ষণ। উনি যে কাজে গিয়েছে বলেছে ফ্রি হলে উনি নিজে থেকে ফোন করবে। তাহলে আর কি করার, ছবিই দেখ না হয় উজানের। ছবি দেখি তো, খারাপ লাগলেই দেখি। আচ্ছা রোদ আপু, তুমি বিয়ে করবে কবে? ধুর পাগলি, তোকে ছাড়া বিয়ে হবে আমার? আর কবে বিয়ে করব সেটা তো তোর ভাইয়ের উপর ডিপেন্ড করছে না। উনি যেদিন করবে সেদিন না হয় আমিও করব। রোদের কথায় অন্তর্নিহিত মানে বুঝতে ব্যাঘাত ঘটল হিয়ার, না বুঝেই বলল। আমাকে তোমার বিয়েতে দাওয়াত দেবে? ও জানো আপু, আগে না আমি একটা সময় খুব চাইতাম তুমি আমার ভাবি হয়ে আমার বাড়িতে আসো। তোমার মতো একটা পুতুলের মতো বউ হোক ভাইয়ার। তো এখন আর চাস না? না মানে চাই, কিন্তু তোমার সাথে তো ভাইয়ার বিয়ে হবে না। তুমি কি আর ভাইকে পছন্দ করো? তোমার তো তোমার মতো একটা সুন্দর বর হবে, দেখিও। কেন, তোর ভাইয়া কি হ্যান্ডসাম না? হ্যান্ডসাম তো, ভাইয়া যখন ব্ল্যাক শার্ট পরে সানগ্লাসটা চোখে দেয় না ভাইয়াকে, না তখন পুরো হিরো হিরো লাগে জানো, হ্যাপি দেখতে লাগে।
আমার উজান স্যারও তখন পাত্তা পায় না ভাইয়ার সামনে। শিশিকে ব্ল্যাক অনেক স্যুট করে। রোদ আর কিছু বলতে গিয়েই হালকা করে কেসে উঠল। মনে হলো গলায় কিছু একটা বাধা দিল তার। হিয়া বলে পানি দেবে কিনা। রোদ কাশতে কাশতে বলল কিন্তু পানি তো ডাইনিংয়ে আছে। হিয়া বলল তুমি বসো, মেহেদি হাতে উঠতে হবে না তোমাকে, আমি গিয়ে নিয়ে আসছি। রোদ বলল যাবি? তাহলে যা, গিয়ে নিয়ে আয়। আমি আর মেহেদি হাতে না নামি। হিয়া মুস্কি হেসে দিয়ে ডাইনিংয়ে এক পা রাখতেই দেখলো আজ বাড়ির মানুষ দিয়ে ভরা। ডাইনিংয়ের এক পাশে দিকে বসে উজানের মা সবজি কুটছে, তো আরেক দিকে বসে রোদের মা চা পানি বানাচ্ছে। একটু ইতস্তত হলো হিয়া, কিন্তু উজানের মায়ের মুখের হাসি দেখে জড়তাটা কাটিয়ে উঠে সামনে এসে দাঁড়ালো সে। উজানের মা সবজি কুটতে কুটতেই বললেন কিছু লাগবে না মা তোমার? হ্যাঁ আন্টি, একটু পানি নিতাম, রোদ আপু খাবে। ও আচ্ছা, তা নিয়ে যাও। কি করছে রোদমা এদিকে? মেহেদি দেওয়া হয়নি এখনো? আর একটু বাকি আছে আন্টি, এই তো হয়ে যাবে। উজানের মা মাথা নাড়িয়ে পানির জগটা বাড়িয়ে দিলেন। হিয়া এসে একটা গ্লাসে পানি ঢেলে নিতেই রোদের মা বলে উঠলেন হিয়া না তোমার নাম? হিয়া এক ফালি হাসি টেনে দিয়ে বলল জি আন্টি। হ্যাঁ দেখি তো, পড়তে এসো, রোদের সাথে অনেক সময় কাটাও মাঝে মধ্যে। তোমার ভাই আছে না, কি যেন নাম? জি, শিশির আহমেদ। হ্যাঁ, সেদিন রোদকে রক্ত দিয়েছিল তোমার ভাই। আমি অবশ্য ভাবিকে বলেছিলাম তোমার ভাইয়ের হাতে কিছু টাকা দিয়ে দিতে। পরে যে তোমার ভাই কোথায় চলে গেল। যাক, আজকে নিয়ে যাইও তো টাকাটা, কাজে লাগবে তোমাদের অনেক। আমি কিছু বুঝলাম না আন্টি, টাকা রক্ত মানে কিসের টাকা? রক্ত দিয়েছে তার টাকাটা। আর হ্যাঁ, ভালো হলো তোমাকে দেখে। ভাবি, সেদিন ওই পুরাতন জামা কাপড়গুলো কোথায় রাখলে? ভালোই তো ছিল সব, ওখান থেকে একে না হয় কিছু দিয়ে দিতে। মনটা একটা অজানা খারাপ লাগা এসে বিরাজ করতে শুরু করলো হিয়ার। রোদের মা এভাবে কেন কথা বলছে তার সাথে? উনি কি হিয়াকে আর শিশিরকে এতই নিচু স্তরের ভাবে? কোথায় রোদেলা তো কখনো এভাবে কথা বলেনি, তাহলে আজ কেন তার মা তাকে এভাবে? নিজেকে সামলে নিয়ে হিয়া সৌজন্যতার সাথে বলল আমার এসব কিছু লাগবে না আন্টি, আমার অনেক জামা আছে, পুরো এক আলমারি ভর্তি। সেদিনও ভাইয়া নতুন দুটো জামা এনে দিল, ওগুলোই এখনো পরিনি। রোদের মা একটা ভাব নিয়ে কপাল উঁচু করে বললেন ঠিক আছে, না নিলে আর কি। তোমাদের ওই 5টা জামা আমাদের একটা জামার সমান, তার জন্য বললাম আর কি। হিয়া একটা তপ্ত শ্বাস ফেলে পেছন ফিরে এক পা ফেলতেই রোদের ভাই সিয়াম এসে উপস্থিত হিয়ার সামনে। মুখে এক বিরাট হাসি টেনে নিয়ে সিয়াম ব্যঙ্গাত্মক সুরে চেয়ারে বসতে বসতে বলল আরে বড় ভেবেছে দেখছি বিয়ের আগেই বাড়িতে এসে উৎপাতিয়ে বসে আছেন। তো ভাবিছেন বাড়িতে তো আসলে একটা বাড়ি দেবরটার খোঁজ নিলে না? থমকে গিয়ে পেছন ফিরে তাকালো হিয়া। কি সব বলছে সিয়াম? তাহলে কি সিয়াম জানে যে হিয়া উজান একে অন্যের সাথে? কি সব বলছিস শ্যাম? বড় ভাবি মানে? কেন বড় আম্মু, তোমার ছেলে কীর্তি আর তুমি জানো না? আশ্চর্য। কি জানবো? কেন ভাবি, তোমার ছেলেকে তো শুনলাম হিয়ার সাথে নাকি কিছু হচ্ছে তার। ইদানিং নাকি প্রায় জায়গা তাদের একসাথে দেখা যায়। শুধু কি একসাথে খায় মা, আরো কত কি চলে। ভেবেছিলাম ভাইয়া এই শহরের ফ্যামিলিতে যে একটা হাইফাই গেট আপ নিয়ে চলে তার পছন্দের মানুষ হবে সেই লেভেলের। এখন তো দেখি, বাই দ্য ওয়ে, হ্যাঁ দেখতে শুনতে কিন্তু অনেক ভালোই আছে। কি বলো বড় আম্মু, এখন তো অনেক বাচ্চা। কথাটা হিয়াকে মাথা থেকে পা অব্দি পরক করে নিয়েই বলল সিয়াম। হিয়ার কাছে সিয়ামের এই চাহনিটা ঠিক সুবিধার মনে হলো না যেন। মনে হলো সিয়াম যেন কি একটা নেশা নিয়ে হিয়াকে দেখছে। উঠে দাঁড়ালো বাসবী। বিশ্বাস করতে পারল না সিয়ামের এইসব কথার বাজে ইঙ্গিত। রক্তবর্ণ চোখে বলল যা বলার অনেক বলেছ শ্যাম, ভুলে যেও না উজাল তোমার ভাই। আর ও শুধু তোমার ভাই না, এই শাহরিয়ার ফ্যামিলির সবচাইতে বড় ছেলে। তাই তার বিষয়ে এইসব নোংরা কথা বলো না। অহেতুক আমার ছেলেকে চোখ রাঙিও না ভাবি। সিয়াম না জেনে কোনো কথা রটাচ্ছে না। খুব অহংকার ছিল না তোমার ছেলেকে নিয়ে তোমাদের সবার? সে নাকি শাহরিয়ার বংশের যোগ্য পুত্র, একদম সিয়ামের দাদুর মতো। তা ফলে
কি দিল? একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে প্রেমের নামে রং তামাশা। তাদের কোনো বংশ পরিচয় নেই, ক্লাস নেই, সে কিনা হবে শাহরিয়ার বাড়ির বড় নাত বউ। সত্যি সবার কথার বেড়াজালে পিষে যাচ্ছিল হিয়া। এরকম পরিস্থিতি জীবনে এর আগে কখনো ফেস করতে হয়নি তার। হ্যাঁ, সে বকা খেয়েছে অনেক, কথাও শুনেছে, কিন্তু সেগুলো খেলতে গিয়ে বা ছেলে মানসিক করতে গিয়ে। কিন্তু আজ হঠাৎ এভাবে এই একটা কারণে এরকম অপমান, এটা তো 10টা মিনিট আগেও পরিকল্পনা করেনি হিয়া। হিয়ার সারা শরীর কাছে, ঠোঁট শুকিয়ে গেছে, চারপাশের সবাইকে ভয় হচ্ছে তার, কেমন একটা অনিরাপদ অনুভূতি হচ্ছে নিজেকে। এরপর বাসবী কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দেবে হিয়া? বলে দেবে সব সত্যি? একটু থামো মেহরিন, বলতে শুরু করলে তুমি বলতেই থাকো, কিচ্ছু মুখে আটকায়ও না। আমি হিয়ার কাছে শুনতে চাই সবটা। কি বলছে শিয়াম এসব? তুমি আর উজান কি একসাথে? হিয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। মনে হচ্ছে দৌড়ে পালিয়ে যেতে পারলে হয়তো এই অত্যাচার থেকে রেহাই মিলত তার, কিন্তু পালাতেও তো পারবে না, না কিছু বলতে। মুখ দিয়ে কিছু শব্দ বের করলেও সেটা দিয়ে বাক্য তৈরি করতে ব্যর্থ হলো হিয়া। শিশির ঠিকই বলে, হিয়ার সব জবরদস্তি শুধু তার ভাইয়ের সাথেই খাটে, বাকিদের সামনে তো একটা আওয়াজ অবধি করার সাহস আনতে পারে না মুখে। এদিকে হিয়ার নীরবতায় আরও প্রশ্ন শুরু করলো বাসবী। অপরদিকে রোদের মা আর ভাইয়ের তো ব্যঙ্গাত্মক কথাবার্তা আছেই। ভয়ে একদম কুকড়ে উঠল হিয়া। মন থেকে বারবার একটা উজান নামক আশ্রয় খুঁজতে শুরু করলো সে, কিন্তু পেল না কোনো বাঁচার উপায়। এদিকে হিয়াকে কুনজর ভরে দেখতে গিয়েই সিয়াম খেয়াল করলো হিয়ার গলার সেই পেন্ডেন্ট, যেটা চিনতে একটুও ভুল হলো না সিয়ামের। এটা তো সেই পেন্ডেন্ট আর চেন যেটা কিনতে গিয়ে ঢাকাতে প্রিয়ন্তীর সাথে উজানের কাড়াকাড়ি লেগে গিয়েছিল। তার মানে উজান ওই এক্সপেন্সিভ লকেটটা হিয়াকে দিতেই উঠে দাঁড়ালো সিয়াম। হিয়ার দিকে ঝুঁকে এসে বলল, আরে আম্মু, এটা ওই পেন্ডেন্টটা না যেটা নিয়ে গতবার ভাই আর প্রিয়ন্তী মার্কেটে কাড়াকাড়ি লাগিয়েছিল? আরে হ্যাঁ তো। বাহ বা ভাবিজান বিয়ের আগে এসব লেনদেন শুরু, এ তার নমুনা। সেদিন প্রিয়ন্তীকে ওভাবে বলে তোমার ছেলে কিনা এই মেয়ের জন্য এটা কিনলো ভাবি। এই মেয়ে, তুমি দাম জানো এটার? কত এক্সপেন্সিভ এই লকেটটা, বোঝো তুমি? আর কিছু বলতেই সিয়াম হিয়ার গলায় হাত দিয়ে পেন্ডেন্টটা কেড়ে নিতে চাইল, কিন্তু ভয়ে পিছিয়ে গেল হিয়া। সিয়ামের মা রাগে আরও রস ঢেলে দিয়ে বলল, নে তো কে লকেটটা। তাতে যেন আরও উৎসাহ পেয়ে বসল সিয়াম। হিয়ার গলায় হাত দিতেই ইচ্ছাকৃতভাবে সেই হাত ছোঁয়ালো হিয়ার বুকের খাঁজে। আর কিছু বাড়তে দেবার আগেই হিয়া সিয়ামের গালে বসিয়ে দিল এক থাপ্পড়। ঘটনাস্থলটা যেন মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়ে পড়ল। এদিকে হিয়ার আসতে দেরি দেখে রোদেলা হিয়ার খোঁজে ডাইনিংয়ে এসব দেখতেই পুরো থমকে গেল। দ্রুত পায়ে হিয়ার দিকে এগিয়ে আসতেই রোদের মা হিয়াকে একটানে সামনে ধরে হিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিতেই কান্নায় ভেঙে পড়ল হিয়া। রোদেলা হিয়াকে আঁকড়ে নিয়ে তার মাকে হাজারটা কথা বলতে গিয়েই শুরু হলো আরও এক পর্যায়ের কথা কাটাকাটি। ভয়ে রোদের বুকে আশ্রয়ে থাকতেও ভয় হচ্ছিল আজ হিয়ার, ভয় হচ্ছিল চারপাশের মানুষের এসব দেখে। এটা তুমি কি করলে মেহরিন? তুমি ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলে? তুমি চুপ করো ভাবি। এখন তো মনে হচ্ছে উজানকে এসব করতে তুমিই উস্কে দিয়েছো। এই মেয়ের সাহস কত বড় যে আমার ছেলের গায়ে হাত তোলে। বেয়াদব বস্তির মেয়ে কোথাকার। চুপ করো মা, আর কত মানুষকে ছোট করবে? দিন দিন বয়স হচ্ছে, একটু তো পরকালের কথা ভাবো। বাড়িতে আসা মেহমানকে এভাবে তাচ্ছিল্য করছো তুমি? ছি। তুই তোর মাকে ছি করেছিলিস রোদেলা? ওই তোদেরকে আমি মানুষ করেছি, সব আবদার মিটিয়েছি। মানুষ করেছো বলে তো তুমি তোমার মেয়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না মেহরিন। ঘটনা এত দূর আগাতোই না যদি তোমরা ভালোভাবে কথাটা তুলতে। আমি তো কথা বলছিলাম হিয়ার সাথে। আর রোদেলা, এইসব কি? এগুলো কি সব সত্যি? সত্যি যে উজান আর হিয়া এভাবে? হ্যাঁ বড়াম্মু, মানে সত্যি বলতে যে থাক, যা বোঝার আমি বুঝে গিয়েছি। এরপর যা কথা বলার আমি উজানের সাথে বলে নেব। তুমি এখন হিয়াকে বিদায় করো, যাও।
রোদ একটা শ্বাস টেনে হিয়াকে নিয়ে এদিকে ফিরতেই থমকে যায় হিয়া। দরজার দিকে এই কাকে দাঁড়িয়ে থাকতে দেখছে সে। শিশির ভাইয়া। রোদেলা হিয়ার বিধ্বস্ত চুলগুলো ঠিক করতে করতে কিছু বলতে যাবে, অমনি হিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আটকে ওঠে সে নিজেও। শিশির এখানে? এক পা দুপা করে হিয়ার কাছে আসতেই ভয়ে রোদের হাত চেপে ধরে হিয়া। কি হবে এখন? শিশির কি সব শুনে ফেললো? দেখে নিল সব। এরপর শিশিরকে দেখা মাত্রই আরও ক্ষেপে উঠল রোদের মা। যা নয় তাই কথা শুনিয়ে যেতে থাকলো, সাথে তো আজ সিয়াম আছেই। রোদেলা হাত জোর করে তার মাকে থামতে বলছে, কিন্তু উল্টে রোদকে থামিয়ে দিয়ে উনি নিজের মতো হিয়ার চরিত্রের বর্ণনা তুলে ধরছে তার ভাইয়ের সামনে। হিয়ার দিকে তাকিয়ে সবার সবকিছু হজম করছে শিশির। হিয়া ভয়ে আর শিশিরের দিকে তাকাতে পারছে না আজ। নিচের দিকে তাকিয়ে ফ্লোরের মাঝে টপ টপ করে চোখের পানি ফেলছে। রোদের মা বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছে গেলেও চুপ হচ্ছে না। সেটাতে আরও ঘি ঢালতে সিয়ামের মানিব্যাগ থেকে এক খাপলা টাকা নিয়ে উনি সেটা ছুড়ে দেন শিশিরের গায়ের ওপর, সাথে অহংকারের সহিত বলেন, নিয়ে যাও সব টাকা। কারোর ঋণ রাখে না এই শাহরিয়ার ফ্যামিলি, তোমারটাও রাখবে না। তপ্ত শ্বাস টেনে বাসবির দিকে এগিয়ে আসলো শিশির। বাসবির হাতে কিছু ব্যাংকের কাগজ ধরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আন্টি, এগুলো ওজান ব্যাংক থেকে তুলে আপনাকে দিতে বলেছিল, নিন। বাসবি কাগজগুলো নিতেই শিশির হিয়ার হাতটা শক্ত করে ধরে বেরিয়ে আসতে ধরলেই বাদ সাধল রোদ। কান্নারত ভেজা কণ্ঠে শিশিরকে আটকাতে চেষ্টা করে বলল, শিশির, তুমি এইভাবে যাবে না। আমার আমার কথাটা একটু শোনো তুমি। আমাকে যেতে দাও রোদ। হ্যাঁ, কিন্তু তার আগে তুমি একটু শান্ত হও। দেখো, আমি বা উজান কেউ কিন্তু। আমাকে যেতে দাও রোদ, পথ ছাড়ো। তুমি একটু শোনো না আমার কথা। আমি বলছি যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার হয়ে। তুমি রাগ করে আমার সাথে বা উজানের সাথে। আর কিছু বলতে পারল না রোদেলা। তার আগেই গলা ছেড়ে এক ঝাড়ি দিয়ে শিশির বলল, আমি কি বললাম সেটা তোমার কানে জানি রোদেলা? রাস্তা ছাড়ো আমার। কথাটা এতই জোরালো আর রাগের হুঙ্কার দিয়ে শিশির বলল যে রোদ তো চুপ হলো, সাথে ফুপিয়ে কাঁদতে থাকা হিয়াও কেঁপে উঠল। শিশিরের চোখের দিকে তাকাতে গিয়ে ভয়ে কেঁপে উঠল রোদ। এই জ্বলন্ত আগুনের ন্যায় চোখগুলো এর আগেও একবার দেখেছিল রোদ, যেদিন ক্যাম্পাসের ওই ছেলেগুলো তাকে উত্ত্যক্ত করছিল। আর আজ সেই আগুনের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি আগুন দেখছে সে শিশিরের চোখে। সারা শরীর কাঁপছে শিশিরের। রাগে যেন পুরো মুখ শক্ত হয়ে আছে। হয়তো রোদের আম্মু বলেই শিশির নিজেকে দমিয়ে রাখলো, নয়তো হিয়ার গায়ে হাত তোলার অপরাধে এই মহিলার ঠিক কী হাল করত তা আর বুঝতে বাকি নেই রোদের। হিয়াকে নিয়ে বেরিয়ে আসলো শিশির। রোদ রাগে ক্ষোভে ঘেন্নায় আর কথাও বলল না বাড়ির কারো সাথে। সোজা গিয়ে রুমের দরজা লাগিয়ে উজানকে ফোন করলো। হ্যাঁ, তবে কি হয়েছে সেটুকু না বলেই বলল, কালকের মধ্যেই সব কাজ মিটিয়ে তুই বাড়িতে ফিরবি। আমার কথা আছে তোর সাথে, আর সেটা জরুরি। ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল রোদেলা। হাতের মেহেদি কোথায় গিয়ে কি হয়েছে আর কোনো হুঁশ নেই তার। শিশিরের পাহাড় সমান রাগটা মনে পড়তেই কেঁপে উঠল রোদ আবার। এরপর ঠিক কোন দিকে মন নেবে এই চারটে সম্পর্ক ভাবতে যেন শরীর রক্তশূন্য হয়ে পড়ছে তার। চোয়াল শক্ত, চোখে আগুনের লাভা। সেই রক্তবর্ণ চোখের দিকে এই মুহূর্তে তাকাতেই শিউরে উঠছে হিয়া। আবারও ফাঁসির আসামের মতো ভাইয়ের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হলো হিয়াকে। মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই, মাথার উপর ছাদ নেই। শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না সেই হিসাবটাও করতে ব্যর্থ হচ্ছে হিয়া। শিশিরের গলা ভারী, কণ্ঠ কঠিন, চোখে দাবানলের লেলিহান শিখা। এটা কতটুকু সত্যি হিয়া? আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে, চুপ করে থাকবি না হিয়া? হিয়া, আমার রাগ তুলবে না কিন্তু। তুই জানিস আমি রাখলে আমার কোনো হুঁশ থাকে না। এটা কতটুকু সত্যি হিয়া? কাপা কণ্ঠে হিয়া বলল, সবটুকু। হিয়ার মুখ দিয়ে কথাটা বের হতে নেই অমনি হিয়ার গালে সবার এক চর বসিয়ে দেয় শিশির। এতক্ষণ অবধি যাও বা সব সহ্য করে নিয়েছিল। এই রাগে জ্বলন্ত বুকের খাঁচাটা একটু আগে অবধি যে মনকে শিশির সান্ত্বনা দিয়েছিল, না এসব মিথ্যা। কিন্তু না, হিয়ার এসবটুকু কথাটা যেন সেই জ্বলন্ত লেলিহান শিখায় ঘি নামক বস্তুটা ঢালতে যথেষ্ট ছিল। আজ অবধি শিশির হিয়ার প্রতি যতটুকু কঠোর হয়েছে, যতটুকু শাসন করেছে, যতটুকু মেরে হোক বকে হোক হিয়াকে আয়ত্তে রাখতে চেষ্টা করেছে, আজ তার চাইতেও এই জ্বলন্ত শিখার উত্তাপে ফুঁসছে শিশির। হিয়া নিশ্চুপ,
চোখ দিয়ে শুধু ঝরে পড়ছে টপ টপ নোনা জল। নাকের পানির সাথে চোখের পানি এক হয়ে লেপটে যাচ্ছে। কখনো হাত উঠিয়ে সেটা মোছার বৃথা চেষ্টা করছে হিয়া। একটু নাক টেনে যে শব্দ করে কাঁদবে এই সাহসটুকু জেতাতে পারছে না মেয়েটা। হিয়াকে শিশির বকবে, মারবে, ধমকাবে, কিন্তু অন্য কেউ তার বোনের গায়ে হাত তুলবে এটা কখনোই ভাই হয়ে মেনে নেওয়া শিশিরের মতো ছেলের পক্ষে অসম্ভব। যেখানে শিশিরের ভয়ে চাচা চাচিও কোনোদিন হিয়াকে রাগ করে দুটো কথা বলতে পারেনি, সেখানে রোদের মায়ের এই স্পর্ধা দেখে নিজেকে সংযত রাখতে বড্ড বেগ পেতে হচ্ছে তাকে, বড্ড বেগ পেতে। কিসে কমতে রাখছিলাম তোর? আমার মান সম্মান বলতে একটা বার ভাইটার কথা মনে পড়লো না তোর? হিয়া নির্বাক। সে যে কখনো চায়নি তার জন্য তার ভাইকে এরকম হেনস্থা হতে হোক, অসম্মানে পড়তে হোক। পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না শেষমেশ কিনা? শিশির ও বারদিকের বুকে আঙুল দিয়ে বলে, আমার এই কলিচারা দেখতেছিস? তোর পর তোর রোদ আপুকে আমি এখানে জায়গা দিছি, ভালোবাসছে। কিন্তু আমি জানি রোদ আমার জন্য না। আমি রোদের সাথে যাই না, নিজেকে পাথর বানাইছি। তোর রোদ আপুকে আমি ফিরাই দিছি বারবার। দিনের পর দিন তার সাথে দুর্ব্যবহার করছে, কারণ জানি এটা কখনো সম্ভব না। কিন্তু তুই আমার বোন হয়ে কি করে পারলি হে এত অবিবেচকের মতো এই কাজটা করতে? ভাইয়া আমি কে হিয়া? আজকে আমার বোনের গায়ে তারা হাত তোলে, আর আমাকে কিনা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে? যেখানে রক্তের দাম তারা টাকায় চোখায় দিতে চায়, সেখানে তুই কি করে ভাবলি সে মানুষগুলো তোর আমার মতো হে এতেমকে মেনে নেবে? সাহস জুটিয়ে হিয়া বলল, ভাইয়া উজান স্যার আমাকে সত্যি অনেক ভালোবাসে। উনি এরকম না, বিশ্বাস করো। হিয়ার কথার শেষ নেই, আবারও হিয়ার গালে সপাটে এক চর বসিয়ে হিয়ার বাঁ হাতের এক বাহু চেপে ধরে শিশির। চোখে জ্বলছে সেই লেলিহান শিখার আগুনের রক্তবর্ণ। জমে গেল হিয়া। কথাটা বলা কি তার ভুল হয়ে গেল? সত্যি তো উজান আর বাকি সবার মতো না। তাহলে উজান কিরকম সেটা তোকে আমাকে শেখাতে হবে না। তুই কত জানিস সে দুনিয়া সম্পর্কে? কত বড় হয়েছিস? এখন কলেজে পাশ করলি না, জানিস সে দুনিয়া সম্পর্কে? কত বড় হয়েছিস? এখন কলেজে পাশ করলি না, এটা তোর বয়স প্রেম করার? কথাগুলো হিয়ার কানের কাছে খুব ঝাঁঝালো কণ্ঠে বলল শিশির। ভয়ে কুকড়ে উঠল হিয়া। চোখ দিয়ে অবিরত লোনা জল বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে হিয়ার কাত গলা। দমটা আটকে আসে। বাহুতে শিশিরের শক্ত বাঁধন থাকায় হিয়ার হাতে ব্যথা পাচ্ছে। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে দাদি আর চাচি। শিশিরকে এরকম কঠোর হয়ে রাখতে কোনোদিন দেখেনি তারা। এর আগেও শিশির হিয়াকে এক দুবার মেরেছে, কিন্তু কখনো গায়ে হাত তোলেনি এভাবে। এটা ভাবতেই অবাক যেন তারা। শিশির আজ এতটাই ক্ষেপে আছে যে বোনের ওপর নিজের গায়ের সর্বশক্তি প্রয়োগ করে শাসন করতে লিপ্ত হচ্ছে সে। রাগের বশে হিয়ার দু গাল চেপে ধরল শিশির। চোখ ফেটে কান্না বের হতে থাকলো হিয়ার, সাথে দম ফেটে শ্বাস টানতে কষ্ট হচ্ছে ভীষণ। তবুও বোনের প্রতি একটুও মন গলছে না শিশিরের, একটুও করুণা হচ্ছে না তার। হিয়ার মনটা শুধু এই মুহূর্তে একটাই মুখ খুঁজছে, কোথায় আপনি উজান স্যার, কোথায় আপনি? বল, কতদিন থেকে আমার সাথে নোংরা খেলা খেলছিস? 13 জন মিলে আমার পিঠের পেছনে এত এত ঘটনা ঘটালি, আর আমি সরল মনের সব। তার মানে সেদিন ওই নানু বাড়িতে উজানের যাওয়া, পিকনিকে একসাথে থাকা, ওদের কাছে বায়না করে রাত বেরোতে পড়তে যাওয়া, সব মিথ্যা, সব নাটক? হিয়ার গাল ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল শিশির। যেন শরীরে আর শক্তি পাচ্ছে না। ভাবতে যেন অবাক লাগছে তার কোলে করে বড় করা বাচ্চাটা তাকে এতদিন চোখে পট্টি পরিয়ে মিথ্যার জাল বুনিয়ে এইসব নোংরামো করেছে। শান্ত কণ্ঠে শিশির বলল, ছি, এত মিথ্যা হিয়া, আমার সাথে মিথ্যা, শিশির ভাইয়ের সাথে মিথ্যা, আর আমি এত বোকা যে। ভাইয়ের এই অবস্থা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল হিয়ার। হিয়া দৌড়ে গিয়ে নিচে বসে শিশিরের পা জড়িয়ে ধরে বলে, কিছু মিথ্যা না ভাইয়া, আমি 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 কিছু মিথ্যা বলিনি তোকে। সেদিন সত্যি আমি জানতাম না উজান স্যার নানু বাড়িতে ওভাবে আসবে। পিকনিকে পিকনিকে সত্যি সত্যি আমি লতাদের জন্য চাই, বিশ্বাস কর। তারপর তো এখনো মিথ্যা হিয়া, আমি বোকা না হিয়া। রোদও তোদের দুজনের কথা জানতো, তাই না? হিয়া ডুকরে কেঁদে উঠল। শিশির আবার এসবের জন্য রোদকে কোনো ভুল বুঝছে? ভুল, ঠিকই তো, ভুল আমার। নাহলে আমার বোন আমাকে কিছু না জানিয়ে তার রোদ আপু, ওজান স্যার সবার সাথে সব শেয়ার করে, আর আমি এদিকে সারাদিন দোকানে খেটে মরি আর ভাবি আর কি করলে এই বোনটা ভালো থাকবে।
কান্নায় ভেঙে পড়ল হিয়া। শিশির নিজেকে কেন এরকম অসহায় ভাবছে, কেন ভাবছি হিয়া তাকে পর করে দিচ্ছে। হঠাৎই হিয়ার গলার কাছে চোখ পড়তেই আবারও সেই লেলিহান শিখার বুকটা কেঁপে উঠল শিশিরের। এই চেন আর লকেটটা নিয়েই তো তার বোনকে কথা শোনাচ্ছিল। জ্বলজ্বল করে ওঠা লকেটের মতো জ্বলে উঠল একটু আগের সেই আগুনের তাপ। মুহূর্তে চল শক্ত করে হিয়ার চুল মুঠো করে ধরে বসা থেকে হিয়াকে উঠিয়ে হিয়ার গাল আবারও চেপে ধরল শিশির। এত লোভ হিয়ার! এত লোভ কবে থেকে হলো হিয়া তোর? এটা চাই তোর? কত দাম বলতি আমাকে? নিজেকে বিক্রি করে হলে এনে দিতাম, কিন্তু তুই কি করলি? সবার সামনে তোর ভাইকে ছোট করলি। আর একবার বলে দেখতে, ভাই আমার এই চেনটা চাই, আমি কি করতাম? কাঁদতে কাঁদতে হিয়া ফুপিয়ে বলল, আমার মাথায় খুব লাগছে ভাইয়া, আমার চুল ছাড় না। বিশ্বাস কর ভাইয়া, আমি লোভী না, আমি তো এটা চাইনি স্যারের থেকে। আমি এটা কেন কিছুই কখনো চাইনি স্যারের থেকে, স্যার নিজে থেকে এটা আমাকে দিয়েছে। আরও জোরে হিয়ার মুখ চেপে ধরল শিশির। গায়ের সর্বশক্তি প্রয়োগ করলে হিয়ার ওপর একটানে হিয়ার গলা থেকে ছিঁড়ে ফেলল সেই চেন। গলার সাইড ছিলে গিয়ে রক্ত বের হলো কিছুটা, কিন্তু শিশির থামল না, বরং চিৎকারের সহিত বলল, তুই নিয়েছিস কিসের জন্য? তোকে দিলেই তো তুই নেবে। এত লাগে তোর? আমি ঈদ আসলে এগুলো কিনে দিই না তোকে? ছোট থেকে বড় হয়েছে, চাচু ছাড়া কোনোদিন কারো কাছে একটা পয়সার জন্য হাত পাতিনি। আজকে তোর জন্য মানুষ আমাকে... বলতে বলতে গলা ধরে আসলো শিশিরের। গলার কাজটা মনে হলো শক্ত কিছু দিয়ে বেঁধে দেওয়ার হলো তার। কান্না ভেজা চোখে বলল, নিচে ছেঁড়া শার্ট পরে ঘুরছে, কিন্তু আমার সামর্থ্য যা কোলায় তা দিয়ে বাজারের সবচেয়ে ভালো ফরকটা তোকে কিনে পড়াইছে। ভার্সিটিতে রোদের মার এত বড় স্পর্ধা কি করে হয়েছে আছে? উনি আমার বোনের গায়ে হাত তুলে? এত সাহস ওনার! নিজের একটা বই কিনতে মন চায় না, লাইব্রেরি থেকে বই আনি, পড়ি, বন্ধুদের কাছে ধার নেই, আবার দিয়ে আসি। আর তোর জন্য যখন যা লাগবে গাইড থেকে শুরু করে ওই রাইটার সব রাইটারের বই এনে দেয়, কলেজের বেতন ফিস সব দিয়ে রাখে, যাতে আমার মতো তো। আর তুই? শিশির চোখের পানিটা সামলে নিলেও হিয়ার মন অনুতাপের আগুনে বিষে ছাই হয়ে যাচ্ছে। আজ অবধি কোনোদিন শিশির এই কথাগুলো তোলেনি, হিয়াকে বুঝতে দেয়নি তার ভাইয়ের কষ্টটা। আর আজ যেন সবটা জড়ো হয়ে একসঙ্গে বুকে তীর গুথাচ্ছে হিয়ার টেবিলে নজর দিতেই দেখল পরশু কিনে আনা সাজেশন আর পাতলা পাতলা বইগুলো, যেগুলো এখনও পেপারে মুড়ে রাখা। না হিয়া ধরছে, না একবার চোখ বুলিয়ে দেখার প্রয়োজনটুকু মনে করেছে। সেই রাগ গিয়ে পড়ল সামনের টেবিলে সাজিয়ে রাখা ফিশের বোলটার ওপর। উজান এনে দিয়েছিল না এই বোল, এই মাছ। বোলটাকে আশ্রে ভাঙল শিশির। মেঝের একপাশে পানিতে ভরে গেল। বলে রাখা মাছগুলো মেঝেতে কিছুক্ষণ ঝাঁপিয়ে থেমে গেল। রোদের মার এত বড় স্পর্ধা কি করে হয়েছে আছে? উনি আমার বোনের গায়ে হাত তোলে, এত সাহস ওনার! সাথে সাথে আবার পাশে থাকা চেয়ারটা তুলে আছাড় মারল শিশির। উঁচু কণ্ঠে বলল, যেখানে আমি তোমাদেরকে কখনো হিয়াকে একটা বকতে দিইনি, সেখানে বাইরের একটা মহিলা। টেবিলে রাখা কাঠের স্কেলটা হাতে তুলে হিয়ার দিকে তেড়ে এসে হিয়াকে মারতে শুরু করলো শিশির। হাতাপায়ে যেখানে যা পারছে মেরে মেরে লাল করে দিচ্ছে শিশির। হিয়া বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। চাচি আর দাদিকে ভেতরে ঢুকতে অবধি দিচ্ছে না শিশির। হিয়ার কান্নার আওয়াজ ভারী থেকে ভারী হয়ে আসে। মন থেকে একটা বাক্যই উচ্চারিত হচ্ছে, উজান স্যার আপনি কোথায়? এই দাম দিলে ভাইয়ের কষ্টের, এই মূল্য দিলে নিজের ভাইয়ের। তুই লেখাপড়া করবি, বড় হবি, আমার কত শখ তোকে উচানের মতো ডাক্তার বানাবো। আর তুই এসব প্রেম ভালোবাসা করে আমার স্বপ্নটাকে... ছি! ব্যথায় আহ ও বলেই হিয়া চিৎকার করলেও মন গলাতে ব্যর্থ হতে হলো হিয়াকে। শিশির তাকে মারছে, যেখানে পারছে ওখানে মারছে। চাচি সাহস করে এসে হিয়াকে ধরলেও হিয়াকে বাঁচাতে বারবার হেরে গেলেন উনিও। একটা পর্যায়ে স্কেলটা দু টুকরো হবার পর শিশির থামল। চাচির থেকে হিয়াকে চুল ধরে টেনে নিজের কাছে এনে কাট কাট কণ্ঠে বলল, আর যদি উজানের আশেপাশে আমি তোকে দেখছি, হয় ওই দিন তুই বাঁচবি, না হলে আমি। হিয়ার বুকটা চুপসে গেলেও হিয়া বলল, আমি স্যারকে সত্যি অনেক ভালোবাসি ভাইয়া। আমি তোর সব স্বপ্ন পূরণ করব, তোর সব কথা শুনবো, সারাদিন পড়াশোনা করব। কিন্তু তুই স্যারকে ভুলে যেতে বলবি না প্লিজ। কেন বলবো না? এর জন্য যে ওরা তোকে আবার অপমান করবে, আবার তোর গায়ে হাত তুলবে, এর জন্য? আবারও হিয়ার গালে দু তিনটা থাপ্পড় দিতেই চাচি এবার রেগে উঠে শিশিরকে আটকালো, ঝাঁঝালো কণ্ঠে বলল,
এখন বোনের উপর জোরাজোরি কেন করছিস? যখন ওরা আমাদের মেয়ের গায়ে হাত তুললো তখন কি করেছিলি তুই? উনি শুধু রোদের মা ছিল বলে আমি চুপ করে গিয়েছিলাম চাচি। হ্যাঁ, অনেক ভালো করেছিস। এখন ছাড় হিয়াকে। এখন না মেরে ছোট থেকে শাসন করলে এদিন দেখতে হতো না। রোদকে বলে দিবি আর যেন সে এ বাড়িতে না আসে। মেয়েটা ভালো, কিন্তু ওর বাবা মায়ের আচরণ যা শুনলাম। আর উজানকেও বলবি ঘন ঘন এ বাড়িতে আসার আর তার দরকার নেই। কি আছে তোর সাথে? সব বাহিরে। এটুকু বলেই চাচি রুম থেকে বেরিয়ে যাবার আগে কাট কাট কণ্ঠে জানালো। আমি কিন্তু আমার সংসারে কোনো অশান্তি চাই না শিশির। শিশির শ্বাস টেনে বলল, আজ অবধি আমার আর হিয়ার জন্য বাড়িতে কোনো অশান্তি হয়েছিল কি? হয়নি, আর সামনে হবে না। অশান্তির সব পথ বন্ধ করে দেবো আমি আজকে। বলেই হিয়াকে রুমে বন্দি করে সবাইকে বের করে দিল শিশির। হিয়াকে তালা বন্দি করতে করতে বলল, এত লোভ তোর, আজকে সব বের করবো আমি। এরপর থেকে আমার অনুমতি ছাড়া বাইরেতে দূর। উঠোনে তোর যাওয়া বন্ধ। আমার সাথে কলেজ যাবি, আমার সাথে আসবি। কোচিং, প্রাইভেট সব বন্ধ। আমি পড়াবো তোকে। মাটিতে লুটিয়ে অঝরে কেঁদে ভাসাচ্ছে হিয়া। মনে হচ্ছে এই পৃথিবীতে ভালোবাসার মতো অপরাধ কিছু নেই, আর কিচ্ছু না। আর সবচাইতে বড় অপরাধী সে নিজে। কেন এত ভালোবাসতে গেল সে উজানকে? কেন এত ঘনিষ্ঠ হলো সে আর উজান? কেন আজ যা তার জন্য তার শিশির ভাইকে কষ্ট পেতে হচ্ছে, এর জন্য আসলে দায়ী কে?